নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবর না দেখা মানেই অনেক কিছু মিস করা। আজ 29শে জানুয়ারি বুধবার। ঝটপট 10টা খবরের প্রথমেই থাকছে রাজ্যের খবর। দীর্ঘ 25 বছর পর বাংলাদেশকে বাদ দিয়ে 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হয়েছে। 28শে জানুয়ারি থেকে শুরু হওয়া ওই বইমেলা চলবে আগামী 8ই ফেব্রুয়ারি পর্যন্ত। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও আঞ্চলিক, জাতীয় এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যেসব খবর থাকছে সেগুলো হলো, বিপত্তির কারণে পরিষেবা ব্যাহত হলে এবার থেকে কলকাতা মেট্রোর নিজস্ব অ্যাপ মেট্রো রাইড কলকাতায় সেই তথ্যও মিলবে বলে জানাচ্ছেন মেট্রোর আধিকারিকরা। আরজিকর কাণ্ডের নির্যাতিতার পরিবারকে সুপ্রিম কোর্টের প্রশ্ন, মামলা চলছে তো কলকাতা হাইকোর্টে, সেই একই আবেদন নিয়ে কেন সুপ্রিম কোর্টেও শুনানি হবে? মহাকুম্ভের মহাবিপর্যয়ে যোগী আদিত্যনাথ মৃত্যুর বিষয় এড়িয়ে গেলেও নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আত্মপ্রচার আর ভিআইপিদের নিরাপত্তাতে সবচেয়ে বেশি জোর দেওয়ার কারণেই মহাকুম্ভের দুর্ঘটনা বলে সরব হয়েছেন বিরোধীরা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পথ স্মরণীয় করতে সৌদি আরবের ঐতিহাসিক উদ্যোগ। মুর্শিদাবাদের সাংসদ তথা ক্রিকেটের অলরাউন্ডার ইউসুফ পাঠান উমরাহ সফরে হেঁটে যাবেন মক্কা থেকে মদিনা। বাংলাদেশে আগামী মাসে ধর্মঘট এবং বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবি তুলেছে তারা। তাই নিয়ে অবস্থান স্পষ্ট করে দিয়েছে আবার অন্তর্বর্তী সরকারও। ফিলিস্তিনের গাজা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানানোর পর এবার কিছুটা ভিন্ন সুরে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিন সংকটে ইতি টানার জন্য দ্বিরাষ্ট্রিক সমাধানের আলোচনায় আগ্রহ দেখিয়েছেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল মঙ্গলবার বলেছেন, ইউক্রেনের সঙ্গে তাঁর দেশের আলোচনায় বসা সম্ভব, কিন্তু দেশটার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসা সম্ভব নয়, কারণ জেলেনস্কিকে অবৈধ শাসক বলে মনে করেন ভ্লাদিমির পুতিন। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। দীর্ঘ 25 বছর পর বাংলাদেশকে বাদ দিয়ে 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হয়েছে। 28শে জানুয়ারি থেকে শুরু হওয়া বইমেলা চলবে আগামী 8ই ফেব্রুয়ারি পর্যন্ত। গতকাল মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জার্মান রাষ্ট্রদূত ফিলিপ আকারমান, সাহিত্যিক আবুল বাশারের উপস্থিতিতে মেলার উদ্বোধন করেন। কলকাতা বইমেলার আকর্ষণ হিসাবে প্রতি বছর থাকত বাংলাদেশের কোনো স্থাপত্যের অনুকরণে তৈরি বিশাল প্যাভিলিয়ন। পশ্চিমবঙ্গের পাঠকরাও অপেক্ষা করে থাকতেন বাংলাদেশের লেখকদের নতুন নতুন বইয়ের জন্য। এবছর বাংলাদেশের অংশগ্রহণ না হওয়া নিয়ে আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় বলেছেন, অংশগ্রহণের জন্য একটা দেশকে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হয়, এবছর বাংলাদেশ সেটা করেনি। স্বাভাবিকভাবেই আমরা বাংলাদেশের প্রকাশক এবং বই বিক্রেতাদের জন্য জায়গা বরাদ্দ করতে পারিনি। উল্লেখ্য যে সল্টলেকের সেন্ট্রাল পার্কে এই বইমেলার আয়োজন করা হয়েছে। এবারের মেলায় 12টা দেশ অংশ নিয়েছে। থিম দেশ জার্মানি। কলকাতা বইমেলায় এবছরও 25 লক্ষ ক্রেতা এবং পাঠকের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। দেশ বিদেশের প্রায় 1000 প্রকাশক এবং বিক্রেতা ওই বইমেলায় অংশ নিয়েছেন। বিপত্তির কারণে পরিষেবা ব্যাহত হলে এবার থেকে কলকাতা মেট্রোর নিজস্ব অ্যাপ মেট্রো রাইড কলকাতায় সেই তথ্যও মিলবে বলে জানাচ্ছেন মেট্রোর আধিকারিকেরা। অর্থাৎ কলকাতা মেট্রো রেলের অ্যাপে এবার থেকে পরিষেবার হাল হকিকত সংক্রান্ত তথ্যও মিলবে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সম্প্রতি অ্যাপের এই নতুন সুবিধার উদ্বোধন করেছেন কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। মেট্রোর নিজস্ব অ্যাপ মেট্রো রাইড কলকাতা কম বেশি 5 লক্ষ যাত্রী ব্যবহার করেন বলে দাবি মেট্রো কর্তাদের। এতদিন ওই অ্যাপের মাধ্যমে কলকাতা মেট্রোর ব্লু, গ্রিন, পার্পল, অরেঞ্জ সহ বিভিন্ন লাইনে কখন পরিষেবা শুরু হয় কিংবা প্রান্তিক স্টেশন থেকে দিনের অন্তিম ট্রেন কখন ছাড়ে এই সংক্রান্ত তথ্য মিলত। এখন থেকে ওই অ্যাপের মাধ্যমে পরিষেবা সংক্রান্ত রদবদলের টাটকা খবরও মিলবে বলে মেট্রো সূত্রের খবর। পরিষেবা চালু রয়েছে শহর
শহরের এমন বিভিন্ন মেট্রোপথে ট্রেনের সময়ের ব্যবধান, বিশেষ পরিষেবা শুরু হওয়ার খবর, বিপত্তির কারণে পরিষেবা ব্যাহত হলে সেই তথ্য এবার থেকে ওই অ্যাপের মাধ্যমে মিলবে বলে জানাচ্ছেন মেট্রোর আধিকারিকেরা। এতদিন স্টেশনের বুকিং কাউন্টারের ভিড় এড়িয়ে বাড়িতে বসেই অনলাইন রিচার্জে যাত্রীদের উৎসাহিত করতে ওই অ্যাপ ব্যবহারের পক্ষে প্রচার চালাতেন মেট্রো কর্তৃপক্ষ। পরে অ্যাপের মাধ্যমে কিউআর কোড নির্ভর টিকিট কাটার ব্যবস্থাও চালু করেছেন তারা। নতুন ব্যবস্থায় পরিষেবা কোথায় কেমন চলছে অ্যাপে তারও টাটকা খবর মিলবে বলে জানিয়েছেন মেট্রোর আধিকারিকেরা। সফরের পরিকল্পনা করার ক্ষেত্রে এই তথ্য বিশেষভাবে কার্যকর হবে বলে মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ। নতুন এই সুবিধা যুক্ত হওয়ার ফলে যাত্রীদের অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে আগ্রহ বাড়বে বলে মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ। আরজিকর কাণ্ডের নির্যাতিতার পরিবারকে সুপ্রিম কোর্টের প্রশ্ন, মামলা চলছে তো কলকাতা হাইকোর্টে, সেই একই আবেদন নিয়ে কেন সুপ্রিম কোর্টেও শুনানি হবে? আরজিকর কাণ্ডের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন নির্যাতিতার মা বাবা, সেই একই আবেদন নিয়ে কেন সুপ্রিম কোর্টেও শুনানি হবে? বুধবারের শুনানিতে এমন প্রশ্নই তুললেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তার বক্তব্য, একই আবেদনের প্রেক্ষিতে দুটো আদালতে শুনানি চলতে পারে না, হয় উচ্চ আদালত শুনবে নয়তো শীর্ষ আদালত। নির্যাতিতার মা বাবা কোথায় শুনানি চাইছেন তা তাঁদের কাছে জানতে চেয়েছেন প্রধান বিচারপতি, সেই মতো পদক্ষেপ করারও নির্দেশ দিয়েছেন তিনি। শিয়ালদা আদালত আরজি করে ধর্ষণ খুনের মামলার রায় দেওয়ার আগে হাইকোর্টে একটা আবেদন করেছিলেন নির্যাতিতার মা বাবা। সিবিআই তদন্ত নিয়ে নানা প্রশ্ন তুলে উচ্চ আদালতের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সেই আবেদন করা হয়েছিল। যদিও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেই সময় নির্যাতিতার পরিবারের ওই আবেদন শুনতে চাননি, কারণ তখন সুপ্রিম কোর্টেও আরজিকর মামলা চলছিল। এরপরে শীর্ষ আদালতেও একই আবেদন করেন নির্যাতিতার মা বাবা, তাই নিয়েই বুধবার শুনানি হলো। মহাকুম্ভের মহা বিপর্যয়ে যোগী আদিত্যনাথ মৃত্যুর বিষয় এড়িয়ে গেলেও নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে হতাহতের সংখ্যা নিয়ে উত্তরপ্রদেশ রাজ্য সরকার আজ বুধবার বিকেল পর্যন্ত কোনো উচ্চবাচ্য করেনি, অথচ দুপুর 12:15টাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে তিনি নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখছেন। গতকাল মঙ্গলবার গভীর রাত এবং আজ বুধবারের ভোরে প্রয়াগরাজে মহাকুম্ভে মৌনী অমাবস্যা উপলক্ষে শাহী স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে বহু মানুষ হতাহত হয়েছেন, অথচ হতাহতের বিষয় নিয়ে রাজ্য প্রশাসন নীরবতা অবলম্বন করেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সংবাদ মাধ্যমে কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, কেউ গুজবে কান দেবেন না, সঙ্গমস্থলে যাওয়ার চেষ্টা না করে সবাই বরং নিকটবর্তী ঘাটে স্নান করুন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ওই বিবৃতিতেই স্পষ্ট যে নিহত এবং আহতদের সংখ্যা জানাতে তার প্রশাসন একেবারেই অনিচ্ছুক, তাই তিনি বিষয়টা অনুচ্চারিত রাখেন। শুধু তাই নয়, ওই দুর্ঘটনায় কারো যে মৃত্যু হয়েছে সেই তথ্যও তিনি দিতে অস্বীকার করেন। অথচ দুপুর 12:15টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝিয়ে দিয়েছেন দুর্ঘটনায় অনেকেই হতাহত হয়েছেন। তার এই শোকবার্তার মধ্যে দিয়ে বোঝা যায় যে অন্য অনেক বিষয়ের মতো এই দুর্ঘটনাকে কেন্দ্র করেও মোদীর কেন্দ্র সরকার এবং যোগীর রাজ্য সরকার একমত নয়। বেসরকারি মতে মৃত্যু হয়েছে অন্তত 15 জনের আর আহত হয়েছেন কমপক্ষে 70 জন। কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকারের আমলে এই প্রথম উত্তরপ্রদেশে মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে। 40 কোটি ধর্মপ্রাণ মানুষ মহাকুম্ভে আসবেন বলে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ আগেই জানিয়েছিলেন। মহাকুম্ভের এই আয়োজন রাজনৈতিক স্বার্থে ব্যবহারের চেষ্টায় কোনো রকম ত্রুটি রাখতে চাননি যোগী আদিত্যনাথ। সম্ভবত সেই কারণেই 19শে জানুয়ারি মেলায় অগ্নিসংযোগের কারণ এবং ক্ষয়ক্ষতি নিয়ে তিনি নীরব থেকেছেন। এবার পদপিষ্ট হওয়ার ঘটনাও যাতে তার বিরুদ্ধে না যায় সেটা নিশ্চিত করতে তিনি বদ্ধপরিকর। সেই কারণে হতাহত প্রসঙ্গেও তিনি নির্বাক। কিন্তু প্রধানমন্ত্রীর শোক বার্তাই বুঝিয়ে দিল যে যোগী আদিত্যনাথ স্পষ্টতই অনেক কিছু আড়াল করতে চাইছেন, যা কার্যত মিথ্যাচারের নামান্তর। আত্মপ্রচার আর ভিআইপিদের নিরাপত্তাতে সবচেয়ে বেশি জোর দেওয়ার কারণেই মহাকুম্ভের দুর্ঘটনা বলে সরব হয়েছে বিরোধীরা।
কুম্ভ মেলায় পদপিষ্টের ঘটনার পর অনেক ঘন্টা অতিক্রান্ত, বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, আহত হয়েছেন বহু মানুষ। ঘটনাস্থল জুড়ে বর্তমানে শুধুই হাহাকার। পরিস্থিতি মোকাবিলায় ব্যস্ত প্রশাসন। সেই আবহেই এবার সরব হয়েছেন বিরোধীরা। আঙুল উঠেছে উত্তরপ্রদেশের বিজেপি সরকারের দিকে। মঙ্গলবার মৌনী অমাবস্যা উপলক্ষে ত্রিবেণী সঙ্গমে যে কয়েক কোটি মানুষ জড়ো হবেন তা আগে থেকেই আঁচ করা গিয়েছিল। তারপরেও কেন পর্যাপ্ত ব্যবস্থাপনা ছিল না প্রশ্ন উঠছে তাই নিয়েই। এই জন্য সরাসরি উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে দায়ী করেছে কংগ্রেসের দাবি, প্রস্তুতির বদলে আত্মপ্রচারকে পাখির চোখ করে এগোনোর জেরেই এত বড় দুর্ঘটনা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কথায় অপর্যাপ্ত ব্যবস্থাপনা, সাধারণ মানুষের তুলনায় ভিআইপিদের বেশি গুরুত্ব দেওয়া, এসবের কারণেই দুর্ঘটনা ঘটেছে। শুধুমাত্র বিশেষ ব্যক্তিদের প্রাধান্য দেওয়া এবার বন্ধ করা উচিত। ভবিষ্যতে আর যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য যথাযথ পদক্ষেপ করা উচিত সরকারের। একই সুর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের গলাতেও। দুর্ঘটনার পরেই মল্লিকার্জুন খাড়গে বলেছেন, যথাযথ প্রস্তুতি না থাকা, ভিআইপিদের অগ্রাধিকার দেওয়া, ব্যবস্থাপনার পরিবর্তে আত্মপ্রচারে জোর দেওয়া, এসবই দুর্ঘটনার নেপথ্যের কারণ। হাজার হাজার কোটি টাকা খরচ করেও এই রকম ব্যবস্থাপনা আশা করা যায় না। এবার অন্তত কেন্দ্র ও রাজ্যের চোখ খুলুক। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পথ স্মরণীয় করতে সৌদি আরবের ঐতিহাসিক উদ্যোগ। পবিত্র মক্কা থেকে যে পথে পবিত্র মদিনায় হিজরত করেছেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ঐতিহাসিক পথকে নতুন করে সৃষ্টি করা হয়েছে। এজন্য ঘোষণা করা হয়েছে ইন দ্য প্রফেটস স্টেপস প্রকল্প। এই খবর দিয়ে অনলাইন গালফ নিউজ বলেছে, সোমবার এই প্রকল্প উদ্বোধন করেছেন মদিনার আমির প্রিন্স সালমান বিন সুলতান। এজন্য ঐতিহাসিক ওহুদ পাহাড়ের কাছে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ইন দ্য প্রফেটস স্টেপ প্রকল্পটাতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পথের দৈর্ঘ্য ধরা হয়েছে 470 কিলোমিটার। এই পথ মক্কা থেকে মদিনাকে সংযুক্ত করেছে। এর মধ্যে 305 কিলোমিটার পথ আছে পায়ে হাঁটার উপযোগী। এর মধ্যে 41টা ঐতিহাসিক ল্যান্ডমার্ক বা স্থানকে পুনঃ প্রতিষ্ঠা করার কথা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের গুরুত্বপূর্ণ ইভেন্ট বর্ণনা করে এমন গুরুত্বপূর্ণ 5টা স্টেশন আছে। এছাড়া আছে একটা মাইগ্রেশন মিউজিয়াম বা হিজরত জাদুঘর। ইসলামের অতি গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সেখানে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হবে। এই রুট বা পথে 8টা স্টেশন আছে। সেখান থেকে হিজরতের গভীর দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটানো হবে। দর্শনার্থীদের জন্য থাকছে কমপক্ষে 30টা রেস্তোরাঁ এবং 50টা দোকান। প্রতিদিন এই প্রকল্প ভ্রমণ করতে পারবেন 12,000 দর্শনার্থী। প্রকল্পটা হিজরত বা যাত্রাপথের পরিবর্তিত পরিস্থিতি তুলে ধরবে। তাতে মিশে থাকবে ইতিহাস, আধ্যাত্মিকতা এবং আধুনিক সুযোগ সুবিধার মিশ্রণ। প্রিন্স সালমান বলেছেন, ইসলামিক ঐতিহ্যকে সুরক্ষিত রাখতে আমাদের নেতৃত্ব যে প্রতিশ্রুতিবদ্ধ তার সাক্ষ্য এই প্রকল্প। এর মধ্যে দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের শিক্ষা নেওয়ার সুযোগ পাবেন দর্শনার্থীরা। তার হিজরতের সঙ্গে ঐতিহাসিক বিষয়বস্তুকে উদ্ঘাটনের সুযোগ পাবেন। প্রিন্স সালমান আরও বলেছেন, সৌদি আরব ইসলামিক ঐতিহ্যের স্থাপনাগুলোকে সংস্কার এবং সক্রিয় রাখার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে সৌদি আরবের প্রচলিত রীতি যুক্ত হয়েছে। তিনি দর্শনার্থীদের জন্য একটা ব্যতিক্রমী অভিজ্ঞতা নিশ্চিত করার পাশাপাশি সৌদি আরবের ঐতিহাসিক ও সাংস্কৃতিক উত্তরাধিকার প্রচারের গুরুত্ব তুলে ধরেছেন। সৌদি আরবের ঐতিহ্যকে সংরক্ষণের একটা মাইল ফলক এই প্রকল্প, এমনটা মনে করেন জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আলাল শেখ। ঐতিহাসিক এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় প্রকল্পের যথার্থতা নিশ্চিত করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প চালু করা হবে নভেম্বরে। 6 মাস ধরে সেই প্রকল্প চলবে। মুর্শিদাবাদের সাংসদ তথা ক্রিকেটের অলরাউন্ডার ইউসুফ পাঠান উমরাহ সফরে হেঁটে যাবেন মক্কা থেকে মদিনা। অলরাউন্ডার ইউসুফ পাঠান মুর্শিদাবাদ বহরমপুর কেন্দ্রের সাংসদ। গুজরাটের বরোদার এক মসজিদের মুয়াজ্জিনের পুত্র তিনি। বেড়েও উঠেছেন মসজিদ প্রাঙ্গণে। 18ই জানুয়ারি থেকে পবিত্র কাবাঘরে তিনি উমরা শুরু করেছেন। সঙ্গে রয়েছেন তার 4 জন বন্ধু। ইউসুফ পাঠানের এই উমরা যাত্রা এজন্য বিশেষ উল্লেখের দাবি রাখে যে ইউসুফ পাঠান তার বন্ধুদের নিয়ে মক্কায় উমরা শেষ করে যাবেন নবীর শহর মদিনায় অবস্থিত মসজিদে নবমীতে। সেখানে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করবেন। এই সফরে তাকে মক্কা নিয়ে গিয়েছেন বহরমপুরে স্থিত রহমান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী জনাব মফিকুর রহমান। তিনি এয়ার ইন্ডিয়ার বিমানে
বহরমপুরের সাংসদকে মক্কায় নিয়ে গিয়েছেন। তবে ইউসুফ পাঠান এবং তার বন্ধুদের মক্কা থেকে মদিনা যাত্রা একটু অন্য ধরনের। ইউসুফ পায়ে হেঁটে মক্কা থেকে মদিনা যাবেন। মক্কা থেকে মদিনার দূরত্ব 434.3 কিলোমিটার। ইউসুফ পাঠান এই পথ অতিক্রম করবেন পায়ে হেঁটে এবং অনুসরণ করবেন সেই পথ যে পথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ও মদিনার মধ্যে যাতায়াত করতেন। এই পথটা বর্তমান সড়ক থেকে কিছুটা আলাদা। ইউসুফের অনুসৃত পথটা মক্কা থেকে মদিনায় গিয়েছে খানিকটা গ্রামীণ পথ ধরে। ইউসুফ জানিয়েছেন তারা প্রতিদিন পায়ে হেঁটে 50 কিলোমিটার পথ অতিক্রম করবেন। ইউসুফ পাঠান সবাইকে তাঁর জন্য দোয়া করতে আবেদন জানিয়েছেন। বাংলাদেশে আগামী মাসে ধর্মঘট এবং বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবি তুলেছে তারা। তাই নিয়ে অবস্থান স্পষ্ট করে দিয়েছে অন্তর্বর্তী সরকারও। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগ কার্যত অদৃশ্য। অবশেষে গা ঝাড়া দিয়ে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টায় হাসিনার দল আওয়ামী লীগ। আগামী মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে কর্মসূচির ডাক দিয়েছে তারা। সমাজ মাধ্যমে আওয়ামী লীগের হ্যান্ডেলে বলা হয়েছে 1 ফেব্রুয়ারি কর্মসূচির লিফলেট এবং প্রচারপত্র বিলি করবে আওয়ামী লীগ। এরপরে 6, 10 এবং 16 ফেব্রুয়ারির কর্মসূচি শেষে 18 ফেব্রুয়ারি বাংলাদেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে তারা। এদিকে হাসিনার দলের কর্মসূচি রুখতে তৎপরতা শুরু করে দিয়েছে মোহাম্মদ ইউনূসের সরকারও। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর খবর অনুযায়ী ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বুধবার প্রশাসনের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তিনি জানিয়েছেন আওয়ামী লীগের পতাকার নিচে কেউ অবৈধ বিক্ষোভ করার সাহস দেখালে তাকে আইনের মুখোমুখি হতে হবে। সমাজ মাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন বাংলাদেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার কোনো ধরনের চেষ্টাকে সুযোগ দেওয়া হবে না। তিনি বোঝাতে চেয়েছেন ইউনূসের সরকার যে কোনো ন্যায্য বিক্ষোভের বিরোধী নয়। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো ন্যায্য বিক্ষোভ বন্ধ বা নিষিদ্ধ করা হয়নি। আমরা সমাবেশের স্বাধীনতা এবং সাংগঠনিক কর্মকাণ্ডের স্বাধীনতায় বিশ্বাসী। ফিলিস্তিনের গাজা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানানোর পর এবার কিছুটা ভিন্ন সুরে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিন সংকটে ইতি টানার জন্য দ্বিরাষ্ট্রীয় সমাধানের আলোচনায় আগ্রহ দেখিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন শিগগিরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিরাষ্ট্রীয় সমাধান নিয়ে আলোচনা করবেন তিনি। স্থানীয় সময় সোমবার মার্কিন প্রেসিডেন্টের ব্যবহৃত উড়োজাহাজ এয়ারফোর্স 1 করে যাত্রার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। এই আলাপচারিতায় গাজা প্রসঙ্গ ওঠে। ট্রাম্প বলেছেন বহু বছর ধরে গাজা একটা নরকে পরিণত হয়েছে। তিনি চান ফিলিস্তিনিরা এমন একটা এলাকায় বসবাস করুন যেখানে তারা কোনো বাধা, যুদ্ধবিগ্রহ এবং সংঘাত ছাড়া জীবন কাটাতে পারবেন। তাহলে কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দ্বিরাষ্ট্রীয় সমাধান চান না? এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন বেঞ্জামিন নেতানিয়াহু শিগগিরই ওয়াশিংটন সফরে আসছেন, তখন তিনি দ্বিরাষ্ট্রীয় সমাধান নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করবেন। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের খবর অনুযায়ী আগামী রবিবার যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল মঙ্গলবার বলেছেন ইউক্রেনের সঙ্গে তাঁর দেশের আলোচনায় বসা সম্ভব, কিন্তু দেশটার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসা সম্ভব নয়, কারণ জেলেনস্কিকে অবৈধ শাসক মনে করেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে প্রায় 3 বছর ধরে চলা যুদ্ধ থামাতে উভয় পক্ষকে চাপ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে ট্রাম্প বলেছেন যুদ্ধ বন্ধে একটা চুক্তিতে পৌঁছতে আলোচনা করতে চান জেলেনস্কি। এর পরিপ্রেক্ষিতে গতকাল পুতিন বলেছেন যদি জেলেনস্কি আলোচনায় অংশ নিতে চান তাহলে আমি আলোচনায় অংশ নেওয়ার জন্য মানুষ পাঠাবো। তবে পুতিন এই সময় ইউক্রেনের প্রেসিডেন্টকে অবৈধ বলেও মন্তব্য করেছেন। তার ভাষ্য অনুযায়ী সামরিক আইনের সময় প্রেসিডেন্ট পদে জেলেনস্কির মেয়াদ ফুরিয়েছে। পুতিন আরও বলেছেন যদি আলোচনায় বসার এবং একটা আপোষের পথ খুঁজে বের করার ইচ্ছা থাকে তাহলে যে কেউই আলোচনায় নেতৃত্ব দিতে পারেন। স্বাভাবিকভাবেই আমাদের জন্য যা উপযুক্ত, যা আমাদের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ, আমরা সেটার চেষ্টা করব। একদম শেষে আরেকবার বলি, আমাদের দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন বিষয় এবং আঙ্গিকে আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর, আড়ালে থেকে যাওয়া খবর, রাজনীতি, শিক্ষা, চাকরি, ধর্ম, ভ্রমণ, খাওয়া দাওয়া, খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন, অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয়। গুরুত্বপূর্ণ এইসব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব
এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন, আর কামনা করি সকলে খুব ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।